হ্যালো স্টুডেন্ট, দ্য ক্যাটালিস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত ছাত্রছাত্রীদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে তোমাদেরকে যে চ্যাপ্টারটা আমি পড়াতে চলেছি সেটা হচ্ছে দশম শ্রেণীর তেজস্ক্রিয়তা। তো তেজস্ক্রিয়তা পড়ানোর আগে আমি তোমাদেরকে তেজস্ক্রিয়তা সম্পর্কে একটা ধারণা দেবো, তারপর আমরা তেজস্ক্রিয় রশ্মি কী, সেখান থেকে কী ধরনের রশ্মি নির্গত হয় আমরা পরে পরে আসবো। তো আজকে আমি এটা বলতে চলেছি যে কিছু কিছু মৌল যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম এরা তেজস্ক্রিয়তা দেখায়, মানে এদের এখান থেকে এক ধরনের রশ্মি নির্গত হয়। কিন্তু কিছু কিছু মৌল আছে সেখান থেকে কিন্তু কোনো রকম রশ্মি নির্গত হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন কিছু কিছু মৌল তেজস্ক্রিয়তা দেখায় আর কেনই বা কিছু কিছু মৌল তেজস্ক্রিয়তা দেখায় না। তো সেই প্রসঙ্গে আজকে আমি তোমাদেরকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কে, অর্থাৎ কোনো একটা মৌল থেকে কী করে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা আমরা বের করবো সেটা আগে জানবো। তারপর আমরা ধীরে ধীরে আমাদের ধারণা হবে যে কেন কিছু কিছু মৌল তেজস্ক্রিয়তা দেখায় আর কেনই বা কিছু কিছু মৌল তেজস্ক্রিয়তা দেখায়। তো সেটা যদি আমাকে প্রথমে বলতে হয় যে লেখা আছে হোয়াই সাম এলিমেন্ট বিকাম রেডিওঅ্যাক্টিভ। ওকে, তো সেটা বলতে গেলে আমাদেরকে প্রথমে বলতে হবে যে কার্বনের পারমাণবিক সংখ্যা কত না 6, কার্বনের ভর সংখ্যা কত না 12। তাহলে আমি যদি কার্বন পরমাণু দেখি তাহলে এর প্রোটন কটা, ইলেকট্রন কটা আর নিউট্রন কটা না প্রোটন কটা আছে, তার পারমাণবিক সংখ্যা কত সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, তার মানে 6। আর ইলেকট্রন সংখ্যা কত না তার প্রোটন সংখ্যা যটা থাকবে তটাই হবে ইলেকট্রন সংখ্যা, তার মানে ইলেকট্রন 6। আর নিউট্রন সংখ্যা কি করে বের করবো না ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দেবো, তার মানে নিউট্রন সংখ্যা কিন্তু 6। ঠিক আছে, এইভাবে আমরা কোনো একটা পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বের করবো। এরপর আমরা প্রত্যেকেই জানি যে প্রোটন আর নিউট্রন থাকে মাঝে, তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো মুভ করতে থাকে, তাই তো। আর প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা এখন পড়বো যে কেনই বা কিছু কিছু মৌল তেজস্ক্রিয়তা দেখায় আর কেনই বা তেজস্ক্রিয়তা দেখায় না। তো সেটা আমাকে বুঝতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে দু রকমের নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস মানে দুটো ক্যাটাগরিতে ভাগ হয়। কি কি না একটা ক্যাটাগরিতে রাখবো স্টেবল নিউক্লিয়াস, আর একটা ক্যাটাগরিতে রাখবো আনস্টেবল নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে স্টেবল নিউক্লিয়াস কারা আর আনস্টেবল নিউক্লিয়াস কারা না, যেমন ধরো কার্বন, যেমন ধরো অক্সিজেন, যেমন ধরো নাইট্রোজেন, যেমন ধরো হিলিয়াম, এরা হচ্ছে স্টেবল নিউক্লিয়াস। আর আনস্টেবল নিউক্লিয়াস কারা না, সেটা হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম। ঠিক আছে, এরা হচ্ছে আনস্টেবল নিউক্লিয়াস। এরপর তাহলে কারা তেজস্ক্রিয়তা দেখায় না, যারা আনস্টেবল নিউক্লিয়াস এরা কিন্তু তেজস্ক্রিয়তা দেখায়, আর যারা স্টেবল নিউক্লিয়াস তারা কিন্তু তেজস্ক্রিয়তা দেখায় না। এখন প্রশ্ন হচ্ছে কেন আনস্টেবল নিউক্লিয়াস তেজস্ক্রিয়তা দেখায় আর কেনই বা স্টেবল নিউক্লিয়াস তেজস্ক্রিয়তা দেখায় না। আমরা প্রত্যেকেই জানি কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম এরা কিন্তু তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না। ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম থেকে কিন্তু তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তাহলে সেটা যদি আমাকে বুঝতে হয় তাহলে আমাদেরকে আবার নিউক্লিয়াসে ফিরে যেতে হবে। তাহলে আমরা যদি দেখি যে যেমন ধরো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2, ভর সংখ্যা কত 4। তাহলে হিলিয়ামের প্রোটন কটা না 2টো, ইলেকট্রন কটা 2টো, নিউট্রন কটা সেটা হচ্ছে 2টো। তাহলে এদের যদি নিউট্রন বাই প্রোটনের অনুপাত দেখি, মানে নিউট্রন আর তাকে যদি প্রোটন দিয়ে ভাগ করি প্রোটন সংখ্যা দিয়ে, তাহলে কত হবে 2/2 মানে 1। তাহলে নিউট্রন আর প্রোটনের যে অনুপাত এটা হচ্ছে 1। কিন্তু আমরা যদি দেখি ইউরেনিয়ামের ক্ষেত্রে কত হয় পারমাণবিক সংখ্যা 92 আর ভর সংখ্যা 238। তাহলে ইউরেনিয়ামের প্রোটন কটা না, ইউরেনিয়ামের প্রোটন হচ্ছে যে 92টা, ইলেকট্রন কটা 92টা, নিউট্রন কটা না সেটা হচ্ছে 238 থেকে 92 বাদ দিতে হবে, তার মানে কটা দাঁড়াচ্ছে না 146। তাহলে এর যদি নিউট্রন আর প্রোটনের অনুপাত দেখি আমরা তাহলে কি দেখবো না 146 ডিভাইডেড বাই 92। তার মানে এর যে নিউট্রন আর প্রোটনের অনুপাত যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখবো কি 1 হবে না, 1 থেকে বেশি হবে, মানে 1.6 এরকম হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যারা স্টেবল নিউক্লিয়াস তারা কিন্তু নিউট্রন আর প্রোটনের অনুপাত হয় 1, আর যারা আনস্টেবল নিউক্লিয়াস তাদের কিন্তু নিউট্রন আর প্রোটনের অনুপাত 1 থেকে অনেক বেশি হয়। ঠিক আছে, আর আনস্টেবল নিউক্লিয়াস মানেই তারা তেজস্ক্রিয়তা দেখায়। এখন প্রশ্ন হচ্ছে কেন আনস্টেবল নিউক্লিয়াস তেজস্ক্রিয়তা দেখায়। দেখো আমরা প্রত্যেকে কি জানি যে আমরা প্রত্যেকে স্টেবল হতে চাই, তাহলে ঠিক সেরকমই আমরা জীবনেও যেমন স্টেবল হতে চাই ঠিক সেরকম মৌলরা মানে যে সমস্ত এলিমেন্ট তারাও কি চায় না স্টেবল হতে। তাহলে এরা যদি আনস্টেবল থেকে স্টেবল হতে চায় তাহলে তারা কি করবে না নিউট্রন আর প্রোটনের অনুপাতটাকে এই একের কাছাকাছি করতে হবে, কারণ আমরা প্রত্যেকে স্টেবল নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউট্রন আর প্রোটনের অনুপাত 1, আর আনস্টেবল নিউক্লিয়াসের ক্ষেত্রে 1 হচ্ছে না, 1-এর থেকে বেশি বা কম হচ্ছে। তাহলে সবাই কি চাইবে না আনস্টেবল থেকে স্টেবল নিউক্লিয়াস হতে চাইবে, তার মানে কি নিউট্রন আর প্রোটনের অনুপাতটাকে সেম করতে চাইবে। এই যে নিউট্রন আর প্রোটনের অনুপাত 1 এটার মানে কি না আমি যদি হিলিয়াম নিউক্লিয়াস দেখি তার যটা প্রোটন আছে ঠিক ততগুলোই নিউট্রন আছে, এই জন্য তাদের নিউট্রন আর প্রোটনের অনুপাত 1 হচ্ছে। তাহলে
তেজস্ক্রিয় যারা তেজস্ক্রিয়তা দেখায় তারা কি চায়? নিউটন আর প্রোটন অনুপাতকে এক করতে চায়। যদি এক করতে হয় তাহলে কি করবে? সেই 238 থেকে কিছুটা কমিয়ে দেবে, মানে কমানোর চেষ্টা করবে ভর সংখ্যা, বা পারমাণবিক সংখ্যা কিছুটা কমানোর চেষ্টা করবে, তবেই তো নিউটন আর প্রোটন অনুপাত এক হবে না, একের কাছাকাছি হবে। তার মানে কিছুটা সে আনস্টেবল থেকে স্টেবল হবে, তাই তো? এই কারণেই কিন্তু এই ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম তাদের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা কমানোর জন্য তারা এক রকমের রশ্মি নির্গত করে। এখন প্রশ্ন হচ্ছে যে নিউটন আর প্রোটনের অনুপাত কেন আমি এক করবো? মানে যটা নিউটন থাকবে তটাই কেন প্রোটন হবে? কেন আমরা এরকম চাইবো না? তার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা আমি তোমাদেরকে বলতে চলেছি। সেটা হচ্ছে ধরো হিলিয়াম। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। ভর সংখ্যা কত? 4। তার মানে হিলিয়ামের প্রোটন কটা? 2টো। ইলেকট্রন কটা? 2টো। নিউট্রন কটা? 2টো। তার মানে আমরা যদি হিলিয়ামের নিউটন আর প্রোটনের অনুপাত কত? সেটা হচ্ছে 1, মানে স্টেবল নিউক্লিয়ার, মানে এর তেজস্ক্রিয়তা দেখায় না, তাই তো? সবাই কি হতে চাইবে? এক হতে চাইবে, নিউটন আর প্রোটনের অনুপাতকে এক করতে চাইবে। তো কেন করতে চাইবে সেটা আমি বলতে চাইছি। যে ধরো নিউটন আর প্রোটনের অনুপাত 1 মানে কি? না, হিলিয়ামের নিউক্লিয়াসে যটা প্রোটন আছে ঠিক ততগুলোই নিউট্রন আছে। তার মানে আমরা যদি দেখি হিলিয়ামের নিউক্লিয়াস, তার মানে 2টো প্রোটন আর 2টো নিউট্রন, তাই তো? এই তো হিলিয়ামের 2টো প্রোটন আর 2টো নিউট্রন, একে কেন্দ্র করে কি হচ্ছে না, 2টো ইলেকট্রন মুভ করছে, তাই তো? এবারে এই যে প্রোটন আর নিউট্রন অনুপাত 1 মানে কি? হিলিয়ামের নিউক্লিয়াসে যটা প্রোটন ঠিক ততগুলোই নিউট্রন। তার মানে এটাই দাঁড়াচ্ছে সবাই কি চাইবে? তাদের নিউক্লিয়াসে যতগুলো নিউট্রন থাকে ততগুলোই যেমন প্রোটন থাকে। কেন না? আমরা যদি প্রোটন প্রোটন সেম চার্জ, আচ্ছা, কারণ প্রোটনও পজিটিভ আর এই প্রোটনও পজিটিভ, দুটো সেম চার্জ কি করে? পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই প্রোটন প্রোটন কি করবে? বিকর্ষণ করে নিউক্লিয়াস থেকে বেরিয়ে যেতে চাইবে। কিন্তু এই প্রোটন আর নিউট্রন বা প্রোটন প্রোটনের মধ্যে আরেকটাও বল আছে, সেই বলটার নাম হচ্ছে নিউক্লিয় বল, যেটা খুব ক্ষুদ্র দূরত্বে কাজ করে। তাহলে যখন প্রোটন প্রোটন সেম চার্জের কারণে বাইরে চলে যেতে চাইবে, কিন্তু তাদের মধ্যে একটা নিউক্লিয় বল আছে, এই যে প্রোটন নিউট্রন, প্রোটন প্রোটন, প্রোটন নিউট্রন, এদের মধ্যে নিউক্লিয় বল আছে, সে কি করবে? ওকে আবদ্ধ করে রাখবে। তার মানে প্রোটন প্রোটন বেরিয়ে যেতে চায় না, কিন্তু তার নিউক্লিয় বল তাদেরকে কাছাকাছি রাখতে চায়, যার ফলে কি হচ্ছে? তারা নিউক্লিয়াসের মধ্যে স্টেবল অবস্থায় আছে, তাই তো? নিউক্লিয়াসকে প্রোটন নিউট্রন ছেড়ে বেরিয়ে যাচ্ছে না। কিন্তু এখন মনে করো যদি এখানে 2টো প্রোটন না থেকে এই নিউক্লিয়াসে মনে করো 3টে প্রোটন যদি থাকে, তাহলে কি হতো? না, প্রোটন প্রোটন, নিউট্রন প্রোটন, এদের মধ্যে নিউক্লিয় বল কাজ করছে, কিন্তু এই প্রোটনকে কে ধরবে? কারণ এই নিউট্রন এই প্রোটনকে ধরবে, এই নিউট্রন এই প্রোটনকে ধরবে, এই প্রোটন এই প্রোটনকে ধরে রাখবে, কিন্তু এই প্রোটনটাকে কে ধরে রাখবে? তাহলে ও কি করবে? নিউক্লিয়াসের বাইরে চলে যেতে চাইবে। ও তো নিউক্লিয়াসের বাইরে চলে যাবে, তাহলে তো নিউক্লিয়াসটাই থাকবে না। সেই কারণে কি চায়? প্রত্যেকটা মৌল চায় নিউট্রন যটা থাক, প্রোটনে যেমন ততগুলোই থাকে, মানে নিউট্রন আর প্রোটনের অনুপাতকে এক করতে চায়। এই কারণে কিছু কিছু মৌল তেজস্ক্রিয়তা দেখায় আর কিছু কিছু মৌল তেজস্ক্রিয়তা দেখায় না। এই কারণে ইউরেনিয়াম 9238 এ কি করবে না, এক ধরনের রশ্মি নির্গত করে এই 238 আর 92 কে কমানোর চেষ্টা করবে। তাহলে তাদের নিউট্রন আর প্রোটনের অনুপাত কি হবে? এক না হলে একের কাছাকাছি হবে। এই কারণে কিছু কিছু মৌল তেজস্ক্রিয়তা দেখায় আর দেখায় না। আমরা পরবর্তী চ্যাপ্টারে আসবো যে তেজস্ক্রিয় রশ্মি বলতে কি বোঝায়, সেক্ষেত্রে কত রকমের রশ্মি নির্গত হয়। আজকের ক্লাসে আমি শুধু বোঝালাম যে তেজস্ক্রিয়তা কেন দেখায় কিছু মৌল আর কেন দেখায় না। নমস্কার।